সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করি। গত ক্লাসে আমরা তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমাদের একটা বিষয় ছিল মোলার আপেক্ষিক তাপ। আজকে এখান থেকে আমরা পরবর্তী অংশে যাব। এখানে মোলার আপেক্ষিক তাপ বিষয়টা একটু ক্লিয়ার করি আগে। যেমন আমরা ক্লাস 10-এ একটা সূত্র পড়েছিলাম Q = ms del থিটা, ms del t ছিল। এখানে কিউটা হচ্ছে তাপ, m হচ্ছে ভর, গ্যাসের ভর বা মোল সংখ্যা, s হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। এখানে আমরা এটার পরিবর্তে c লিখতে পারি, mc del থিটা। সো c = আর q এর পরিবর্তে আমরা del q লিখতে পারি। তাহলে c = del q by m del থিটা। তাহলে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা এরকম হতে পারে। তাহলে c হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, m হচ্ছে এখানে মোল সংখ্যা, m দ্বারা মোল সংখ্যা বোঝায়, ডেল থিটা তাপমাত্রার পার্থক্য, আর ডেল পি হচ্ছে প্রয়োজনীয় তাপ। তাহলে m মোল গ্যাসের তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তার মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমরা এখানে সংজ্ঞানটা এভাবে দিতে পারি, 1 মোল m = যদি 1 মোল ধরি, ডেল থিটা যদি 1 কেলভিন ধরি, তাহলে c = হচ্ছে ডেল কিউ। তাহলে এখানে দেখো, আমরা সংজ্ঞানটা নিচের রাশিটা যদি আগে পড়ি, তাহলে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দেখো, তাহলে c = del q by 1 মোল 1 কেলভিন। তাহলে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। এখন দেখো, স্থির চাপে, তাহলে চাপ যেহেতু স্থির, প্রেসার স্থির চাপে হলে সিপি দিয়ে লিখবো আমরা এটাকে। তাহলে আমরা যদি সিপি দ্বারা লিখি তাহলে প্যাটার্নটা কিরকম দাঁড়াবে, সিপি হলে তাহলে এখানে সিপি লিখতে পারি। তাহলে সিপি = del q by m del থিটা, বা সিপি = আমরা যদি বইতে এরকম লেখা আছে m del t, চেঞ্জ করে যদি সেটার পরিবর্তে আমরা del t লিখতে পারি। তাহলে একই রকম যদি m 1 মোল আর del t যদি 1 ধরি, তাহলে সিপি = del q by 1 × 1। তাহলে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা, তবে এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে, যেহেতু স্থির চাপে, তাহলে আমাদের বলতে হবে চাপ স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে উক্ত গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলা হয়, বা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। সেম যদি স্থির আয়তনে বলে, তাহলে আয়তন মানে হচ্ছে ভলিউম, তখন হবে সিবি। তাহলে সিবি = del q by m del থিটা বা m del t। তাহলে সেম আয়তন স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে উক্ত গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে এখন দেখো, এখানে একটা অনুধাবন প্রশ্ন আসে পরীক্ষায়। প্রশ্নটা হচ্ছে সিপি > সিবি কেন? তাহলে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ অপেক্ষা বেশি হয় কেন? এখানে খেয়াল করো যে সিপি যদি আমরা দিই, মানে একটা পাত্রে গ্যাস আবদ্ধ আছে, পিস্টন লাগানো একটা পাত্র, আমি যদি এর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে কি কোনো তাপ উৎসের উপর বসাইতে হবে। তাহলে 1 কেলভিন বৃদ্ধি করতে চাইলে চাপ স্থির রাখলাম, তাহলে চাপ স্থির রাখলেও আমার যে পিস্টনটা আছে, পিস্টনটা উপরের দিকে উঠতে পারে। তাহলে পিস্টন যদি এখান থেকে অবস্থান চেঞ্জ হয়ে পিস্টন এখানে চলে যায়, তাহলে আয়তন বেড়ে যাবে, এতটুকু আয়তন বাড়বে, ডিবি পরিমাণ আয়তন বাড়বে।
তাহলে গ্যাসের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে জানি dq ইজ ইকুয়াল টু du প্লাস dw, অথবা ডেল কিউ ইজ ইকুয়াল টু, এটাকে ডি না লিখে ডেল দিয়েও লেখা যায়, একই ফরম্যাট। তাহলে যে পরিমাণ তাপমাত্রা দিব ওই তাপটা দুই ধাপে কাজে লাগে, কিছু হচ্ছে তার অন্তঃস্থ শক্তি বাড়ায় আর কিছু হচ্ছে তার বাহ্যিক কাজ সম্পাদন করে। তাহলে এখানে দেখো আবার ডিডব্লিউ ইজ ইকুয়াল টু, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে পিডিবি। তাহলে যদি আমরা চাপ স্থির রেখে তার তাপমাত্রা বাড়াতে চাই তাহলে এক্ষেত্রে আয়তন বৃদ্ধি পায়, মানে যেহেতু চাপ স্থির আয়তন স্থির না, আয়তন চেঞ্জ হওয়ার সুযোগ আছে, তাহলে আয়তন যেহেতু চেঞ্জ হচ্ছে আমার ডিডব্লিউ পাওয়া যাবে, আর বাকিটা তার অন্তঃস্থ শক্তি বাড়াবে। তাহলে এক্ষেত্রে বাহ্যিক কাজ সম্পাদন হবে, সাথে অন্তঃস্থ শক্তি বাড়বে, অন্তঃস্থ শক্তি বাড়লেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। এখন যদি আয়তন স্থির রাখি, আয়তন স্থির রাখার অর্থ হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু 0, তার মানে ডিডব্লিউ কত হয়ে যাবে, 0 হবে। ডিডব্লিউ যদি 0 হয় ডিকিউ ইজ ইকুয়াল টু হবে ডিইউ, মানে যে পরিমাণ তাপ দিব সম্পূর্ণটাই তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে, তার মানে তাপমাত্রা বাড়বে। তাহলে আমরা যদি চাপ স্থির রেখে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে চাই তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, আর আয়তন স্থির রেখে যদি তাপমাত্রা বাড়াতে চাই তাহলে তাপের পরিমাণ কম হবে। তাই বলা যায় যে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ইজ গ্রেটার দেন স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে চাপ স্থির রাখলে আমার বাহ্যিক কাজ সম্পাদন করতে হয় গ্যাসকে, আর চাপ আয়তন স্থির রাখলে বাহ্যিক কাজ সম্পাদন হয় না। সো এভাবে ব্যাখ্যাটা দিতে পারা। আমরা এবার একটা সিপি নিয়ে একটা ম্যাথ করি। যদি আমরা লিখি এক পারমাণবিক গ্যাসের জন্য সিপি ও সিভি নির্ণয় করো, তাহলে খেয়াল করো এক পারমাণবিক গ্যাস, গত ক্লাসে আমরা পড়েছি এক পারমাণবিক গ্যাস হলে আমাদের গামা ইজ ইকুয়াল টু 5/3, তাহলে আমরা জানি গামা ইকুয়াল টু 5/3। আবার গামা ইজ ইকুয়াল টু হচ্ছে সিপি বাই সিবি, তাহলে সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু 5/3, সো সিপি ইজ ইকুয়াল টু 5 সিবি ডিভাইড বাই 3। এখন দেখো আরেকটা সূত্র আমরা জানি, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের পার্থক্য হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের সমান, ইকুয়াল টু আর। এটা একটা প্রুফ আছে, আমরা সেদিকে যাচ্ছি না। সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, এই সূত্রটা একটু মনে রাখবেন। তাহলে সিপি এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই 5 সিবি বাই 3 মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, তাহলে আমরা যদি এখানে এখন লসাগু করতে পারি তাহলে 5 সিবি মাইনাস 3 সিবি ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু আর, তাহলে 2 সিবি বাই 3 ইজ ইকুয়াল টু আর। তাহলে সিবি ইজ ইকুয়াল টু 3r ডিভাইড বাই 2, আর এর ভ্যালু আমরা জানি 8.314 জুল পার কেলভিন পার মোল। আমরা যদি হিসাবটা করি ক্যালকুলেটর, 3 into 8.314 ডিভাইড 2, তাহলে আমার আসছে 12.47 জুল পার কেলভিন পার মোল। তাহলে একইভাবে সিবি এর মানটা যদি আমরা আগের সমীকরণে বসাই দিই আমরা সিপি পেয়ে যাব। এর আগের যে আমার সিপি সমান ছিল 5 সিবি বাই 3, তাহলে এই মানটা যদি আমরা বসাই দিই 12.47 ডিভাইড বাই 3, 5 into 12.47 divided 3, 20.78। বিশেষ করে এই দুইটা বিষয় এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এটা একটু দেখে নেবে। একইভাবে দ্বিপরমাণু বহুপরমাণুদের জন্য আসতে পারে। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা পেয়েছি dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের
গাণিতিক রূপ। এখানে সিস্টেম বা গ্যাস সিস্টেম দ্বারা কাজ মানে হচ্ছে গ্যাস নিজেই কাজ করবে। যেমন গ্যাস প্রসারণের ক্ষেত্রে গ্যাস সোর্স থেকে তাপ গ্রহণ করে গ্যাস পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপরে উঠাই দেয়, সেক্ষেত্রে গ্যাস নিজে কাজ করে। আর যদি আমরা গ্যাসটাকে কম্প্রেস করি, সংকুচিত করি, তাহলে সেক্ষেত্রে সংকুচিত করলে গ্যাসের উপর কাজ করা হলো। তাহলে এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে গ্যাস দ্বারা কাজ বা সিস্টেম দ্বারা কাজ, এটা হচ্ছে গ্যাসের উপর কাজ বা সিস্টেমের উপর কাজ। সেক্ষেত্রে সিস্টেম দ্বারা কাজ যদি হয় তাহলে কৃত কাজটা হবে ধনাত্মক, পজিটিভ ওয়ার্ক। মানে হচ্ছে তাহলে গ্যাস সিস্টেম দ্বারা কাজ মানে হচ্ছে যখন গ্যাস প্রসারিত হবে, প্রসারণের সময় গ্যাস নিজেই কাজ করে। আর সিস্টেমের উপর কাজ যদি হয়, সিস্টেমের উপর কাজ মানে হচ্ছে প্রসারণ সংকোচনের সময় গ্যাসটাকে যদি আমরা সংকোচন করি, তাহলে সংকোচনের সময় ডিডব্লিউ হবে আমার নেগেটিভ ওয়ার্ক। এই কাজগুলো বিষয়গুলো গুরুত্বপূর্ণ, ম্যাথ করার সময় এগুলো লাগবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে ডিইউ অন্তঃশক্তি বৃদ্ধি বা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে, তাপমাত্রা না বলে আমরা যদি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি বলি, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ ধনাত্মক, আর হ্রাস পেলে ডিইউ ঋণাত্মক। তারপর তাপ শোষিত হলে ডিকিউ প্লাস, আর তাপ বর্জিত হলে ডিকিউ মাইনাস। তাহলে এখানে যদি তাপ শোষিত হয় বা গৃহীত হয় তাহলে ডিকিউ প্লাস। এই টার্মগুলো একটু খেয়াল রাখবে, কারণ ম্যাথ করতে গেলে আমাদের এই বিষয়গুলো জানার প্রয়োজন। আমরা একটা এমসিকিউ ম্যাথ যদি করি এ পর্যায়ে, যেমন ধরো কোনো ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে দেখো ধ্রুব আয়তনে মানে আয়তনের কোনো পরিবর্তন নাই। তাহলে আয়তনের পরিবর্তন যদি না থাকে, আমরা জানি আয়তনের পরিবর্তন ডিভি ইজ ইকুয়াল টু 0। তাহলে এত তাপ বর্জন করে, একটু আগে আমরা বলছি বর্জিত তাপ ঋণাত্মক, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু -500 জুল। তাহলে অন্তঃশক্তির পরিবর্তন মানে হচ্ছে ডিইউ ইজ ইকুয়াল টু ওয়াট। আমরা জানি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। আবার প্রথম সূত্র অনুসারে আমরা ডিডব্লিউ সমান লিখতে পারি পিডিভি। স্থির চাপে যদি আমরা আয়তনের পরিবর্তনের সমীকরণ ডিডব্লিউ সমান পিডিভি পাই, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ, যেহেতু ডিভি 0 তাহলে পি ইন্টু 0, ডিকিউ এর ভ্যালু -500, ডিইউ সমান -500 জুল। তাহলে এখানে অন্তঃশক্তির পরিবর্তন হবে -500 জুল। তাহলে এখানে মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে অন্তঃশক্তি হ্রাস পাবে। তাহলে খেয়াল করো এই টাইপের অঙ্কে যে যদি আমার গৃহীত তাপ বর্জিত তাপ বা সিস্টেম দ্বারা কাজ হয়, তাহলে প্লাস মাইনাসের বিষয়টি খেয়াল রাখবে। আমরা কার্নোর ইঞ্জিনের অংশটা একটু দেখবো এখন। ইঞ্জিন উৎস থেকে তাপ গ্রহণ করে এবং গ্রাহককে তাপ বর্জন করে। তাহলে আমরা যদি ধরি যে এটা তাপ উৎস, এখানে হচ্ছে তাপ গ্রাহক, উৎস বা সোর্স, আর এটাকে বলতে পারি আমরা সিঙ্ক। স্বাভাবিকভাবে উৎসের তাপমাত্রা বেশি থাকবে। উৎসের তাপমাত্রা আমরা ধরে নিলাম T1, গ্রাহকের তাপমাত্রা T2, মাঝখানে থাকবে হচ্ছে আমার ইঞ্জিন।
তাহলে ইঞ্জিন উৎস থেকে তাপ গ্রহণ করবে, কতটুকু তাপ গ্রহণ করলো? Q1। গ্রাহকে তাপ বর্জন করবে, Q2 তাপ বর্জন করলো। তাহলে এখানে তাপ যেতটুকু পরিমাণ তাপ গ্রহণ করলো এবং যে পরিমাণ তাপ বর্জন করলো বাকিটা হচ্ছে কৃতকাজ। তাহলে কৃতকাজ W is equal to Q1 minus Q2। তাহলে ইঞ্জিন উৎস থেকে Q1 তাপ গ্রহণ করলো, গ্রাহকে Q2 তাপ বর্জন করলো। তাহলে এই গ্রহণ এবং বর্জনের বাকিটা কাজে পরিণত করে। তাহলে যদি আমরা ধরি যে ইঞ্জিন উৎস থেকে 1000 জুল তাপ শোষণ করে, গ্রাহকে 300 জুল তাপ বর্জন করে, তাহলে ইঞ্জিন কতটুকু কাজ করলো? 700 জুল। তাহলে এখানে খেয়াল করবে যদি জুল এককে কোনো টার্ম দেওয়া থাকে সেটা হবে কিউ এর মান, আর যদি সেলসিয়াস এককে বা ক্যালভিনে দেওয়া থাকে সেটা হবে টি এর মান, তাপমাত্রা। তাহলে কৃত কাজ পেলাম W is equal to Q1 minus Q2, এটা একটা সূত্র। এখন ইঞ্জিনের দক্ষতা হিসাব করবো আমরা, ইঞ্জিনটা কতটুকু ইফিশিয়েন্ট। তাহলে দক্ষতার সূত্র আমরা জানি, দক্ষতা মানে হচ্ছে ইটা দ্বারা লেখে আউটপুট ডিভাইড বাই ইনপুট ইন্টু 100%। তাহলে ইঞ্জিন উৎস থেকে তাপ গ্রহণ করলো মানে ইনপুট হচ্ছে Q1, আর আউটপুট বলতে এখানে ইঞ্জিন কি পরিমাণ কাজ আমাকে করে দিল এটা হচ্ছে তার আউটপুট। তাহলে ইটা সমান আমরা লিখতে পারি আউটপুট হচ্ছে তার কাজ W, ইনপুট হচ্ছে Q1 টাইমস 100%। তাহলে W মানে Q1 মাইনাস Q2 ইন্টু 100%, সো 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এটা তাহলে ইঞ্জিনের দক্ষতার ইউনিট হচ্ছে পার্সেন্টেজে আসবে। আমরা যে শতকরা হিসাবে বলতে পারবো যে ইঞ্জিনের দক্ষতা 70%, মানে হচ্ছে উক্ত ইঞ্জিন 100 জুলের মধ্যে 70 জুল কাজ সম্পাদন করে আর বাকি 30 জুল তাপ গ্রাহকে বর্জন করে। তাহলে এক্ষেত্রে আমরা একটা সূত্র পেলাম এটা সমান 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এখন ইঞ্জিন যে তাপ শোষণ করবে বা বর্জন করবে এটা নির্ভর করবে উৎস এবং গ্রাহকের তাপমাত্রার উপর। যদি উৎসের তাপমাত্রা বেশি হয় তাহলে ইঞ্জিন বেশি পরিমাণে তাপ অ্যাবজর্ব করবে, আর যদি উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা বেশি কম হয় তাহলে বেশি পরিমাণ তাপ সে ছাড়বে বা বর্জন করবে। এক্ষেত্রে পুরো বিষয়টাই নির্ভর করে উৎস এবং গ্রাহকের তাপমাত্রার উপর, তাপের গ্রহণ বা বর্জনের বিষয়টি। তাহলে এখানে উৎস বা গ্রাহক থেকে গৃহীত বা বর্জিত তাপ যদি আমরা কিউ ধরি, এটা তাপমাত্রার সমানুপাতিক। তাহলে কিউ বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে Q1 বাই T1 আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু Q2 বাই T2, 1 2 দিয়ে যদি আমরা লিখি, সো Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু T1 বাই T2। তাহলে Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু T2 বাই T1। তাহলে একটু আগে আমরা দক্ষতার সমীকরণ পেয়েছি, তাহলে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে দক্ষতার সমীকরণ যদি তাপমাত্রা দেওয়া থাকে আমরা এটা লিখবো, নিচেরটা লিখবো, আর যদি তাপ দেওয়া থাকে প্রশ্নে তাহলে উপরের সমীকরণটা লিখবো। আর এক্ষেত্রে যে গৃহীত বা বর্জিত তাপ উৎস এবং গ্রাহকের তাপমাত্রার সমানুপাতিক, যদি আমরা এবার এই সংক্রান্ত একটা ম্যাথ করবো এই ম্যাথে। একটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত। ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাহলে একটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক, তাহলে হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে এখানে দুটো টেম্পারেচার আছে, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোনটা T1 কোনটা T2 হবে? এখানে খেয়াল রাখবে অবশ্যই T1 গ্রেটার দেন T2 হবে, উচ্চের তাপমাত্রাটা বেশি হবে। তাহলে এটা T1, এটা হবে T2। তাহলে 100 প্লাস 273 373 কেলভিন, আর এটা হচ্ছে 273 কেলভিন। আমরা জানি এটা সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। 1 মাইনাস 273 আমরা পাচ্ছি 26.8%। তাহলে এভাবে আমরা ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে পারি। আমরা আরো একটা ম্যাথের দিকে যদি যাই, একটি কার্নো ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস ও দক্ষতা 50%। এর দক্ষতা 20% বৃদ্ধি করতে হলে উচ্ছেদ তাপমাত্রার কিরূপ পরিবর্তন করতে হবে? দেখো একটু প্রশ্নটা গুরুত্বপূর্ণ। একটি কার্নো ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 7 ডিগ্রি এবং এর দক্ষতা দেওয়া আছে 50%। পরবর্তীতে এটার দক্ষতা বাড়াতে বলা হচ্ছে। তার প্রাথমিক অবস্থা আমাকে জানতে হবে তার উচ্ছেদ তাপমাত্রা কত ছিল। তাহলে আমরা আগে প্রাথমিক দক্ষতা যেহেতু দেওয়া আছে এটা 50%, তাহলে 0% যদি আমরা উঠে দিতে পারি, আচ্ছা পার্সেন্টেজ আমরা পরবর্তীতে উঠাবো। গ্রাহক মানে T2, 7 ডিগ্রি সেলসিয়াস, 7 প্লাস 273, সো 280 কেলভিন। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় ইটার ফর্মুলা দিয়ে আমরা T1টা বের করে নেব, T2 বাই T1 ইন্টু 100%। তাহলে এটা হচ্ছে 50%, 1 মাইনাস 280 ডিভাইড বাই T1 ইন্টু 100%। পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দিয়ে ডিভিশন করতে হবে। 100 দিয়ে ডিভিশন করলে 0.5, 1 মাইনাস 280 বাই T1, এখানে 100 টাইম বাই 100 মানে এটা অমিট হয়ে যাবে। 280 by T1 is equal to 0.5. So T1 is equal to 280 divided by 0.5, 560 Kelvin. তাহলে আমরা উচ্চের তাপমাত্রা পেয়ে গেলাম। উচ্চের তাপমাত্রা হচ্ছে 560 কেলভিন। এখন আমাদের বিষয়টা হচ্ছে দক্ষতা 20% বৃদ্ধি করতে হবে। তাহলে আমার প্রাথমিক দক্ষতা হচ্ছে 50%। এখন দক্ষতা যদি 20% বাড়ানো হয় তাহলে পরিবর্তিত দক্ষতা তাহলে আমরা এখন আসবো পরিবর্তিত দক্ষতা এটা প্রাইম। তাহলে আমার শুরুতে ছিল 50%, 50% প্লাস 20% ইকুয়াল টু 70%। দক্ষতা 20% বাড়লো। এখন প্রশ্ন বলা হচ্ছে যে উচ্ছেদ তাপমাত্রা চেঞ্জ করার জন্য, তাহলে প্রাথমিক অবস্থা আমার উচ্চ হচ্ছে 560 কেলভিন, তাহলে পরিবর্তিত উচ্ছেদ তাপমাত্রা T1 প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে পরিবর্তিত উৎস জানলেই আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ চেঞ্জ করতে হবে। এখন আমরা আবার সূত্রটা লিখবো, দক্ষতার সূত্র।
দেখো ইটা ইজ ইকুয়াল টু প্রথমে সূত্রটা এভাবে লিখবে 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। তাহলে খেয়াল করবে এখানে ইটা মানে হচ্ছে ইটা প্রাইম, নতুন করে দক্ষতা চেঞ্জ হবে। তাহলে নতুন করে দক্ষতা চেঞ্জ করতে গেলে আমার চেঞ্জ করতে বলছে উৎসের তাপমাত্রা, তাহলে উৎসটা চেঞ্জ হবে, গ্রাহক ঠিক থাকবে, তাহলে যে চেঞ্জ হবে তার উপর একটা প্রাইম দিলাম। তাহলে এখানে ইটার উপরে প্রাইম হবে, T1 এর উপর প্রাইম হবে। এখানে খেয়াল করবে এই দুইটা T1 T2 একই সাথে চেঞ্জ হবে না। T1 এর উপরে যদি প্রাইম বসাও T2 ঠিক থাকবে, আবার যদি আমরা গ্রাহক চেঞ্জ করি তাহলে উৎস ঠিক থাকবে। তাহলে দুইটা একই সাথে চেঞ্জ হবে না। যদি উৎস চেঞ্জ করি গ্রাহক ঠিক থাকবে, আর চেঞ্জিংটার উপর আমরা প্রাইম দিলাম, সেক্ষেত্রে একটার উপরে প্রাইম বসবে। এটা একটু খেয়াল রাখবে, দুইটার উপরে এট এ টাইম প্রাইম বসবে না। প্রাইম মানে তো চেঞ্জেবল রাশি। তাহলে আমরা উৎস যখন চেঞ্জ করলাম তখন দক্ষতা 70% হবে। আবার কিছু অঙ্ক আছে এরকম গ্রাহকের তাপমাত্রার কিরূপ পরিবর্তন করতে হবে, তাহলে আমরা তখন T2 এর উপরে প্রাইম দিব, T2 প্রাইম ডিভাইড বাই T1, T1 আমার আগেরটাই থাকবে। তাহলে এখানে 70% ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 আমার এর আগের ম্যাথে ছিল 280 কেলভিন, T1 প্রাইম ইন্টু 100%, তাহলে 0.7, 1 মাইনাস 280 T1 প্রাইম, তাহলে 280 T1 prime is equal to 0.3. So T1 prime is equal to 280 divided by 3, 933.33 Kelvin. তাহলে আমরা পরিবর্তিত উৎসের তাপমাত্রা পেয়ে গেলাম 933.33 কেলভিন। তাহলে আমার আগে উৎসের তাপমাত্রা ছিল 560 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রার পরিবর্তন এটাকে আমরা ডেল্টা দিয়ে লিখতে পারি, T1 প্রাইম মাইনাস T1, 933.33 মাইনাস 560 কেলভিন, মাইনাস 560, 373.33 কেলভিন। তাহলে দক্ষতা 70%, 20% বাড়াতে হলে উৎসের তাপমাত্রা 373.33 কেলভিন বাড়াতে হবে। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় বেশি আসে, যে এত পার্সেন্ট বাড়াতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে যাই সেক্ষেত্রে দুইটা ব্যবস্থা গ্রহণ করা যায়। একটা হচ্ছে উৎসের তাপমাত্রা বাড়িয়ে দক্ষতা বাড়ানো যায়, অথবা তার অল্টারনেট ভাইস ভার্সা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা কমিয়েও দক্ষতা বাড়ানো যায়। তাহলে সেক্ষেত্রে উৎসের তাপমাত্রা বাড়ানো এবং গ্রাহকের তাপমাত্রা কমানো দুইটার মধ্যে কোনটা অধিকতর উপযোগী, সেক্ষেত্রে আবার আমরা বের করতে পারি দক্ষতা। আচ্ছা, ওই বিষয়ে আমরা একটা সৃজনশীল করব পরবর্তীতে। দক্ষতা যদি যেখানে বেশি আসবে ওখানে ওই সিস্টেমটা করাটা অধিক উপযোগী। আমরা আরো একটা ম্যাথ যদি দেখি, একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 1/6, এর গ্রাহকের তাপমাত্রা 65 কেলভিন হ্রাস করলে দক্ষতা দ্বিগুণ হয়। তাপ গ্রাহকের বা আমরা তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করা। দেখো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তাহলে ইঞ্জিনের দক্ষতা দুইটা দেওয়া আছে এখানে, একটা হচ্ছে 1/6, এখানে দক্ষতা পার্সেন্টেজে প্রকাশ করে নাই, আমরা 100% দিয়ে গুণ করলে এটা পার্সেন্টেজে চলে যাবে যদি প্রয়োজন হয়। আবার গ্রাহকের তাপমাত্রা 65 কেলভিন হ্রাস করলে দক্ষতা আবার দ্বিগুণ হয়ে যায়। তাহলে দুইটা দক্ষতা দেওয়া আছে, আমরা একটাকে ইটা দিয়ে লিখলাম
এটা 1/6, এটাকে ধরলাম এটা প্রাইম ডাবল মানে 1/3। তো উচ্চ এবং গ্রাহকের তাপমাত্রা আমাদের জানা নেই, আমরা ধরে নেব যে উচ্চের তাপমাত্রা T1 এবং গ্রাহকের তাপমাত্রা T2। ধরে নিই আমরা উচ্চের তাপমাত্রা T1, আবার এখানে গ্রাহকের তাপমাত্রা 65 কেলভিন হ্রাস করতে বলা হলো। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা যে T1 এবং T2, তাহলে পরে যেটা আসবে এটাকে T2 প্রাইম ধরলাম, তাহলে আগে যা ছিল তাকে আরো 65 কমাতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে T2 মাইনাস 65, গ্রাহকের তাপমাত্রা 65 কেলভিন কমাতে হলো। এখন যদি প্রশ্নে বলে যে 65 ডিগ্রি সেলসিয়াস কমানো হলো, তাহলে কিন্তু এটা T2 মাইনাস 65 এ হবে, কোনো চেঞ্জ করবে না। এখানে চেঞ্জ করবে না এই জন্য স্কেল যদি তাপমাত্রার পার্থক্য সকল স্কেলে একই থাকে, সকল স্কেলে না সরি, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই থাকে। কীরকম, ধরো একটা তাপমাত্রা, দুইটা তাপমাত্রা দেওয়া আছে, একটা হচ্ছে সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াস, একটা 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পার্থক্য আসবে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি এটাকে ক্যালভিনে নিয়ে যাই, 373 ক্যালভিন, এটাকে ক্যালভিনে নিলে 50 প্লাস 273, 323 ক্যালভিন। তাহলে এই ক্ষেত্রেও পার্থক্য আসবে 50 ক্যালভিন। তাহলে খেয়াল করবে তাপমাত্রার পার্থক্য সকল স্কেলে না, সেলসিয়াস এবং ক্যালভিন স্কেলে একই থাকবে। তাই যদি এখানে 65 ক্যালভিন কমানোর কথা বলে তাহলে T2 মাইনাস 65 হবে, আর যদি 65 ডিগ্রি সেলসিয়াস কমাতে বলে তাও সেম অ্যাজ T2 মাইনাস 65 হবে। এক্ষেত্রে মানে স্কেল সেলসিয়াসকে আবার ক্যালভিনে নেওয়ার প্রয়োজন নেই, যদি ক্যালভিনে নাও তাহলে অঙ্কটা মিলাতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট ভুল আসবে। তাহলে আমরা আমাদের মূল অঙ্কে ফিরে যাই। তাহলে আমাদের প্রাথমিক দক্ষতা দেওয়া আছে 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। আমরা ইটার জায়গায় 1/6 লিখলাম, 1 মাইনাস T2/T1 পার্সেন্টেজ মানে 100/100 অমিট হয়ে গেল। তাহলে T2/T1 ইজ ইকুয়াল টু 5/6, 1 মাইনাস 1/6। সো T2 ইজ ইকুয়াল টু 5T1/6, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। এক নম্বর ইকুয়েশন দিলাম। আমরা আবার পরিবর্তীয় দক্ষতার ইকুয়েশনে যাব। পরিবর্তীয় দক্ষতা বলা হচ্ছে দ্বিগুণ ইটা প্রাইম 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। তাহলে এখানে খেয়াল করো, পরিবর্তিত দক্ষতা যখন আমরা দ্বিগুণ হলো তখন প্রশ্নে বলা ছিল গ্রাহকের তাপমাত্রা কমাতে, তাহলে শুধু গ্রাহকটা চেঞ্জ হবে, উৎস আগেরটাই থাকবে, তাহলে দুইটা অ্যাট এ টাইম চেঞ্জ হবে না, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। তাহলে 1/3 1 মাইনাস T2 মাইনাস 65 ডিভাইড বাই T1, এটা অমিট হয়ে গেল। T2 মাইনাস 65/T1 is equal to 2/3. So T2 minus 65 is equal to 2T1/3. আমরা এখন T2 এর পরিবর্তে এই মানটা বসিয়ে দেব, 5T1/6 minus 65 is equal to 2T1/3. তাহলে 5T1/6 minus 2T1/3 equal to 65. 6 লসাগু হলে 5T1 minus 4T1 65, তাহলে T1/6 is equal to 65, so T1 is equal to 65 times 6, 390 Kelvin. তাহলে আমরা উচ্চের তাপমাত্রা পেয়ে গেলাম। এখন গ্রাহকের তাপমাত্রা আমাদের ইকুয়েশন ছিল T2 সমান 5T1/6, 5 into 390 divided by 6 into 5/6, তাহলে গ্রাহকের তাপমাত্রা পেয়ে গেলাম 325 কেলভিন। আশা করছি তোমরা উপগুলো সমাধান করতে পারবে। এই টাইপের বোর্ড প্রশ্ন খুললে তোমরা দেখবে সৃজনশীল প্রশ্ন আছে এই টাইপের, ওই প্রশ্নগুলো সমাধান করবে। আমরা পরবর্তী ক্লাসে কার্নোট চক্র নিয়ে আলোচনা করব। তোমরা ওই অংশটা গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে আসে অথবা কার্নোট চক্র, এবং আরও একটা টপিক আছে এখানে, সেটা হচ্ছে এন্ট্রপি। আমরা আশা করছি 2টা ক্লাসে নিব, এন্ট্রপির উপরে একটা ক্লাস এবং কার্নোট চক্রের উপরে একটা ক্লাস, যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। একসাথে সবগুলো নিচ্ছি না।
আর সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে পড়বে এবং প্রবলেম হলে জানাবে। সে পর্যন্ত ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।